এটাই আমি একটা বোধহয় 180 টাকার ঘড়ি পরে আছি। রাত্রির পোশাক কিনবে, সেটা কিনতে চুনি গিয়ে একটা গলিতে নামবে, রঘুনাথ মার্কেট আছে গড়িয়া, সেই গলিতে গেলে ওই স্ট্যান্ডের মধ্যে রিংয়ের মধ্যে সব নাইটি বিক্রি হয় না গোল গোল করে, তার থেকে অনেকক্ষণ ধরে বেছে বেছে দুপুরবেলায় যায় খালি থাকে বলে ও ঘড়ি কিনে বললো কিনো, আমি বললাম দুর্দান্ত ঘড়ি, বলছে এটা 250 টাকা, কি এটা 180 টাকা দাম। ওর কিছু যায় আসে না। মনে হয় না ব্র্যান্ডেড জিনিস আমার লাগে না। শিবপ্রসাদ আমাকে বলে যে কোনো স্টারের তোমার প্রয়োজন নেই, শি ইজ দেয়ার। আর ওকে কি বলে ডাকে জানো শিবপ্রসাদ? ব্লকবাস্টার বলে ডাকে। কারোর যখন প্রয়োজন নেই, আমি বারবার ওর সাথে ছবি করবো, সব ছবি হিট হবে, এখানে বসে তোমায় বলে দিই। কৌশিক গাঙ্গুলি এবং চূর্ণী গাঙ্গুলি রয়েছে, আজও অর্ধাঙ্গী নিয়ে আমরা আজকে কথা বলবো, কিন্তু তার থেকেও আগে তসলিমা নাসরিন কলকাতায় ফিরছে এবং তুমি প্রচণ্ড উত্তেজিত। আমি আগে প্রতিক্রিয়া নেব, তারপরে আজও অর্ধাঙ্গী নিয়ে আলোচনায় যাব। এটা তো ওনার জয় আমি মনে করি। উনি ইচ্ছে করলে পৃথিবীর যে কোনো দেশে থাকতে পারতেন। ফ্রান্সের সিটিজেনশিপ আছে, ইউএসএ থাকতে পারতেন, সুইডেন, যে কোনো জায়গাতে উনি থাকতে পারেন, কিন্তু উনি বারবার ভারতে ফিরে এসেছেন কারণ উনি বাংলার কাছাকাছি থাকতে চান। যদি কোনো দিন সরকার তাকে সেই জায়গা করে দেয় যে উনি কলকাতায় এসে থাকতে পারবেন, সেই জন্যে কিন্তু ওনার বারবার ফিরে আসা। এত বছর ধরে সেটা করে যাচ্ছেন, প্রায় 18-20 বছর হতে চললো উনি সেটা করে যাচ্ছেন যাতে বাংলায় উনি বাংলার মাটিতে পা রাখতে পারেন। আজকে তিনি আসছেন অতিথি হয়ে, সেটা একটা বিশাল বড় জয় ওনার, এবং আমি এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। ঠিক। এবং আরেকদিকে সোনাম ওয়াংচুককে নিয়েও একটা বীভৎস দ্বন্দ্ব চলছে গোটা সমাজ জুড়ে। কি মনে হয় কৌশিকদা, এই দ্বন্দ্ব, এই যে মানুষের ক্ষোভ, একটা পার্টি বলছে ক্ষোভ উগরে দিচ্ছে, আর এক পার্টি সমর্থন করছে, এইগুলো কি কখনো মিটবে বলে মনে হয় না? এটা চলতেই থাকবে? না না, আমার ধারণা নিশ্চয়ই মিটবে। কেউ চোখ বন্ধ করে থাকে না। মানুষ যখন একটা জিনিস আলোচনা করে সারা দেশব্যাপী বা বিশ্বব্যাপী, আমি আস্থা রাখতে চাই যে সরকারও সে বিষয়ে সচেতন এবং যথাসময়ে একটা কিছু এটার ব্যবস্থা নেবেন এবং স্টেপ নেবেন। আমি এইটুকুনি আমার নলেজের মধ্যে, আমি এই ব্যাপারে একটুখানি অজ্ঞ, তাই জন্য আমি এগুলো নিয়ে কখনো কমেন্ট করি না। কিন্তু আমি চাই যে এরকম একটা পরিস্থিতি যেখানে সবাই নানান জিনিস নিয়ে অস্থির হচ্ছেন, এবং এই সিচুয়েশনটা তুমি প্রশ্ন করছো আমার ছবির প্রমোশনে এসে প্রথমের দিকে, আমার প্রথম প্রশ্ন এটা, মানে এটা তুমি না গুরুত্ব দিচ্ছ বলেই প্রশ্ন করছো। এখন আমরা যদি মিডিয়াতেই এরকম গুরুত্ব দিই, তার মানে ভেবে দেখো গভর্নমেন্ট কতটা সিরিয়াসলি এটা নিয়ে ভাবছে, এই বিশ্বাস তো রাখতেই হবে। ঠিক। আর এই যে একটা দ্বন্দ্ব বিভেদ এত কিছুর মাঝখানেও আজও অর্ধাঙ্গিনী মানুষ দেখছে, কাঁদছে, হাসছে। এবং চুনিদের সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, অনেকেই বলেছে যে শুভ্রার মতো তুমি বড় হয়েও, যদি মেয়ে হও এবং যদি মানুষ হও তাহলে শুভ্রার মতো হয়েও। কৌশিকদা, যখনই চরিত্রগুলো তুমি লেখো বা বড় পর্দার জন্য নিয়ে আসো, মানুষ সেটা বাড়ি নিয়ে যায় এবং পরবর্তী জেনারেশনকেও সেটা উপহার দিতে চায়। কৌশিক গাঙ্গুলি এই ছকগুলো কিভাবে নিজের মধ্যে সাজায় এবং দর্শকদের জন্য সাজায়? ছক নেই বলেই এটা বোধহয় সম্ভব হচ্ছে। ছকের মধ্যে একটা নির্দিষ্ট পরিকাঠামো আছে, একটা মাথা থেকে বার করে একটা জ্যামিতি আছে, সেইটা না খুব একটা অর্গ্যানিক নয় সেই জিনিসটা। পরিকল্পনা করে গুছিয়ে সাজিয়ে একটা সেই রকম কোনো মাথার মধ্যে থাকে না একটা চরিত্র কাহিনী। আর এটা একটা অভ্যেসও একটা মানুষের। আমি প্রায় লিখছি 87-88 সাল থেকে, ছোট বড় যাই হোক লিখতে থেকেছি এত বছর। আজ পর্যন্ত যা যা ছবি করেছি তার 99.9% সব আমার নিজের ভাবনা গল্প বা আমাদের ভাবনা গল্প, সব কিছু মিলিয়ে। কাজে এই ভাবা এবং গল্প তৈরি করা, মানে বায়োপিক বানানো বা অন্য কোনো কারো সাহিত্য নির্ভর ছবি এখনও আমি করিনি বা করার অবকাশ হয়নি। কাজে গল্প ভাবাটাই আমার কাজ। মানে এরকমও হতে পারতো যে আমার ছোটো গল্পের বই বেরোয় রেগুলার, এটা হতেই পারতো আমি যে ছবি না বানাতাম, কিন্তু আমার সেইটা আমি করিনি। আমি তার বদলে গল্পগুলোর থেকে বেছে বেছে ছবি বানানো ঠিক করেছি। এখনও 70-75টা গল্প হয়তো রয়েছে যেগুলো এখনও ছবি বানানো যাবে, তার থেকে বেছে বেছে যে কটা বানাতে পারবো। তুমি কি তোমার ভাবনা উজানকে উপহার দাও? আমাদের বাড়িতে সারাক্ষণ আলোচনা হয় এই নিয়ে। আমি জানি না আর এরকম বাড়ি কজনের রয়েছে এখানে, যেখানে বাবা মা এবং সন্তান তাদের খাওয়ার টেবিলেতে শুধুমাত্র পেটের খাবার খায় না, মনের খাবারও খায়। আমরা একসাথে বসি, গোল টেবিল কনফারেন্স বলি আমরা, ওখানে বসি, যে কারণে আমরা এতদিন তো বহুদিন ধরেই এটা চলছে প্রসেসটা। আমার ছবিতে কত সংলাপ ওর লেখা, কিছু উজানের থাকে,
আলোচনা, গল্প, কথাবার্তা একে সবে জয়েন করেছে, সবে এতদিন ধরে আমি আর ও আমরা করতাম। দুজন, উজান তো সেটা দেখে বড় হয়েছে, বছর 2-3-4 হ্যাঁ অক্সফোর্ড থেকে ফেরত আসার পর থেকে ও জয়েন করছে, এবং সেটাও শেখার মানে একটা সুন্দর একটা ওয়ার্কশপের মতো হয়েছে, লার্নিং এক্সপিরিয়েন্স হয়েছে যে কিভাবে একটা এটা আমরা বুঝতেও পারি। software দাঁড় করানো 4 বছর আগে যেভাবে ও কথা বলতো এখন আলাদাভাবে কথা বলে, বয়সে বড় হয়েছে বলে না। এটা কি অভ্যেস, শিল্পী হওয়া বা পরিচালক হওয়া বা দেখো, আর্টিস্ট হওয়া? পৃথিবীর কেউ জিন অস্বীকার করতে পারবে না, নইলে আজ উজান অক্সফোর্ডে একটা আরও বড় স্কলার হয়ে ওখানে রিসার্চ করছে থাকতো, এবং ওর মা খুব খুশি হতো। হ্যাঁ, কিন্তু ওর মাও জানে না যে তাকে লেখাপড়া করিয়ে এত ভালো ছাত্র, উজান ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, মানে ভালো ছাত্র বলতে সত্যিকারে ভালো ছাত্র। এখন ওর মাও জানে না যে ভালো ছাত্র জিনটা ওর মা দিয়েছে, ওটা আমার কাছ থেকে কিছুতেই যেতে পারে না, এটা আমি জানি। কিন্তু অধ্যাবসায় তো বটেই, না অধ্যাবসায় তো বটেই, লেখাপড়া সবই, আমি কিচ্ছু করিনি। আমি শুধু যেহেতু সিনেমার দৌলতে নাম আছে, পেরেন্ট টিচার্স মিটিংয়ে যখন স্কুলে যেতাম, আমি একটি পরিচিত মুখ বলে খুব গদগদ হয়ে আমার দিকে তাকিয়ে বলতেন যে আপনি এত কিছু পরেও কি করে সামলান। আমি এত শয়তান, আমি তখন সেটাকে পুরো মজাটা নিয়ে নিতাম। আমি থ্যাংক ইউ সো মাচ বলে চুপ করে থাকতাম। কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে হচ্ছে যে আমার 0-1%, কখনো বাংলা পরীক্ষার সময় একটুখানি কিছু বলে টলে দিলাম, বাকি A to মানে Z ওর মাই করতে সমস্ত কিছু, এমনকি ওর নিজের কেরিয়ার স্যাক্রিফাইস করলো, বলে 6টার পর আমি আর শুটিং করবো না, মানে আমি আর করবোই না, আমার ছেলেকে পড়াতে হবে স্কুল থেকে আসার পর, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি উইথ দ্যাট। কিন্তু সেই যে বললাম যে একটা পরিবেশ ছোটোবেলাতে একরকম দেখে এসছে, যেখানে মাদকতা বেশি, যেখানে ভিতরে ইনস্টিংক্ট তোমার বলছে, কোনো কিছুতে উজানকেও আটকায়নি কখনো, আমিও আটকাইনি। তাহলে যদি না আটকাতাম তাহলে তো আমি ওকে দিয়ে নিজেই আমরা ছবি বানাতাম ওকে নিয়ে। এতগুলো ছবি করেছি, আজ পর্যন্ত ওর সাথে আমি একটা ছবি করেছিলাম, সেটাও উইন্ডোজ থেকে বলেছিল যে ছেলেকে নিয়ে একটা ছবি করো রসগোল্লার পরে, তখন লক্ষ্মী ছেলে, তারপরে করাতে পারতাম না। 5 বছর এই যে ওর নিজে ছবি বানাচ্ছে কাতুকুতু বুড়ো, যেটা এই 24-এ রিলিজ করবে, সেটা 5 বছর ও কোনো কিছু করেনি, বসে আছে। তা আমার বাড়ি থেকে আমি একটা অভিনয় করতে পারে না, না আমি বলছি যে অভিনয়ের ক্ষেত্রে 5 বছর করেনি, আমরা প্রমোট করতে পারতাম না, ওকে নিয়ে একটা গল্প লিখতে পারতাম না। আমি ঋদ্ধি, ঋতব্রত, পূরব সবার সাথে কাজ করছি, ওকে নেবো না কেন? আমি নিইনি, আমি চাই অন্য জায়গা থেকে বড়, ওকেও চাই অন্য জায়গা থেকে ছেলে দাঁড়াক। মাঝখানে একটা বিরাট বড় কাজ করে ফেললো নেটফ্লিক্সের জন্য, কুরুক্ষেত্র, ওটা লিখলো, ডিরেক্ট করলো, ওর একটা অন্য হরাইজন খুলে গেল। আমরাও খুশি হলাম যে ওখানে অন্তত গ্রাফিক্সে গেলে ওই যেটা তোমার অ্যানিমেশনের জগৎটা, ও ছোটোবেলা থেকে দেয়ালে ছবি আঁকতো, তো তার যেটা পরিণতি হবে আমরা কেউ বুঝিনি। এবং এক্সপেকটেশনটা চূড়ান্ত, কারণ কৌশিক গাঙ্গুলি ছেলে বলেই আমরা আরও বেশি এক্সপেকটেশন রাখছি যে আচ্ছা, এটা পবনপুত্র হনুমানের মতো হয়ে যাচ্ছে না? মা কোথায় গেল? তুমি মেয়ে হয়ে যদি বলো কৌশিক গাঙ্গুলির ছেলে, মানে যেহেতু পরিচালক হিসেবে বারবার নাম উঠে এসছে সেই ক্ষেত্রে, এবং তোমাদের মতো গুড প্যারেন্টিং খুব কমজন মানুষ, এবং আমরা পারিবারিক, এই যে বললে যে খাবার টেবিলে শুধু পেটের খিদেটা আমরা মেটাই না, মনের খিদেটাও মেটাই। চুন্নিদি, এরকম এক্সপেকটেশন আমরা রেখেছি, এবং কৌশিকদা চূড়ান্ত হিট, বিভিন্ন ছবি, বিভিন্ন লেখা, সংলাপ, তোমার পারফেকশন বা তোমার ওই খুঁতখুঁতে স্বভাবটা মানুষকে অন্য একটা মানুষ তৈরি হতে সাহায্য করে। এত কিছুর মধ্যেও উজান যেহেতু নতুনভাবে ছবি পরিচালনা করছে, সেই ক্ষেত্রে মনে কি একটু খুঁতখুঁতামি আছে যে কিভাবে হতে পারে, বা কৌশিক গাঙ্গুলির ছেলে, বা কৌশিক গাঙ্গুলির যেহেতু এত বড় একটা নাম রয়েছে পরিচালক হিসেবে, উজান সেই জায়গাটা কতটা নেবে, বা আদৌ জায়গা নেওয়ার অঙ্কতে কি আমরা মাথা লাগাবো, এইগুলো কি তোমরা ভাবো? আমি যেভাবে ভাবি, আমার মনে হয় উজানের নিজের জায়গা নিজেকে করে নিতে হবে, এবং সেটা বাবার ছায়া ছাড়া। তো সেইখানে ও আজ অব্দি ধরো কুরুক্ষেত্র হোক বা এই কাতুকুতু বুড়ো, দুটোই কিন্তু নিজের পরিশ্রমে দাঁড় করিয়েছে সম্পূর্ণভাবে। আমরা সাজেশন নিশ্চয়ই কখনো চেয়েছি, আমরা আমাদের মতামত দিয়েছি, কিন্তু প্রোডাক্টটা পুরোপুরি ওর, এবং সেটা কিন্তু ছবিটা দেখলে পরে বোঝা যাবে। যেমন কুরুক্ষেত্র দেখলে পরে বোঝা যায় যেটা কৌশিক গাঙ্গুলির কাজই নয়, এটা একটা অন্য কারোর কাজ। ঠিক সেরকম এই কাতুকুতু বুড়োর আমি নিজে যেহেতু একটা রোলে অভিনয় করেছি, আমারও কিছু কিছু জায়গা দেখার সুযোগ হয়েছে। ওর দেখার ভিশনটাই আলাদা। ফর দ্যাট ম্যাটার আমাদের তিনজনেরই তাই। আমিও যে দুটো ছবি পরিচালনা করেছি, নির্বাসিত আর তারিখ, নির্বাসিত তাসলিমা দিদির জীবনী থেকে ইন্সপায়ার্ড, এবং তারিখ ছবিটা, এই দুটো ছবি কিন্তু যারা দেখেছেন তারা কিন্তু এক বাক্যে স্বীকার করেছেন যে কৌশিক গাঙ্গুলির ছবির মতোই নয় আদৌ। অথচ আমরা একটা পরিবারে থাকি, কিন্তু আমাদের ক্রিয়েটিভ ভিশনগুলো আলাদা। ও একভাবে একটা সাবজেক্ট দেখে, আমি একভাবে দেখি, বদলে যায় জিনিসটা, জানো তো। এটা একটা ধরো ব্যবসায়ী সমিতি থাকে না একটা বাজারে,
ব্যবসায়ী সমিতি, সেখানে সমস্ত দোকানপাট, হোটেল টোটেল সব দেখে। এখন আমারটা হয়তো একটা খুব সফল মুদির দোকান, সারা অঞ্চলের লোক রেগুলার ওখান থেকে জিনিস করে, বাজার করে। আমার ছেলে ব্যবসায়ী সমিতিতেই থাকলো, ও হয়তো একটা ভালো রেস্টুরেন্ট করলো, ও মুদির দোকানটা করলো না। কাজে ওই অ্যাপটিটিউডের তফাৎ, চাহিদার তফাৎ, দৃষ্টিভঙ্গির তফাৎ, শিক্ষার তফাৎ, ও সেইটা একটা বিরাটভাবে। কিন্তু মা বাবার ছোটো থেকে বড় করার মধ্যে যে জীবন দর্শন আছে, তার মধ্যে যে ভালো করে যেভাবে আমরা বাঁচি বাড়িতে, সেইগুলোর কাজের মধ্যে রিফ্লেক্ট করবে। দোজ থিংস উইল বি কমন, আমাদের মতনই হবে। আমরা যেরকম জিনিসের মধ্যে ইনকালকেট করেছি, আশা করি সেগুলো ওর ছবিতে দেখতে পাবো। আমি উদ্গ্রীব হয়ে আছি কখন প্রিমিয়ারে, আমার মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি প্রিমিয়ারে কখন ছবিটা দেখবো। আমি ওকে রিকোয়েস্ট করেছি একবার দেখতে দে, যদি আমার কোথাও খুঁতখুঁতানি মনে হয়, কোনো চেঞ্জেস মনে হয়, তাহলে আমি তোকে বলতে পারি যে এই জায়গাটা একটু কমিয়ে দে, এই জায়গাটা বাড়িয়ে দে। বলে ভুলটা থাক আমার মতো করে। বাহ, আমি বললাম তাও কিন্তু মানুষ তোকে বলবে বাবা তোমায় হেল্প করে দিয়েছে বা মা হেল্প করে দিয়েছে, বলেছে একটা ফ্রেম দেখেও বলবে না। আমি বললাম যে এটা কি অ্যারোগেন্স নিয়ে বললো না কিসে বললো? কনফিডেন্ট। নয়, কনফিডেন্স। ও জানে যে ল্যাঙ্গুয়েজটা সম্পূর্ণ আলাদা। এবার আমি যখন গানগুলো দেখছি ইউটিউবে, ওগুলো আমার ফার্স্ট এক্সপোজার ওর কাজে, প্রথম আমি দেখার সুযোগ পাচ্ছি গানগুলো। আমি দেখছি যে এটা আমি এভাবে ভাবি না, দেখি না, এটা একটা অন্য প্রজন্মের একটা অন্য উচ্চারণ, একটা অন্য কথা। আশা করছি মানুষ ভালোবাসবে। আজও অর্ধাঙ্গিনীতে উজানের কি মতামত, মানে ও দেখেছে ছবিটা? হ্যাঁ। কি বলেছে, মানে ও তো সবাই কাঁদছে। ওই জানতো স্ক্রিপ্ট শুনেইছে আগে, ন্যাচারালি আমাদের ওই যে খাবার টেবিল, সেখানে তো স্ক্রিপ্ট শুনেছে, দেখে ও ওয়াজ ভেরি ইমোশনাল। এবং আমার যেটা মনে হয়েছে, ও আমার নানান ছবি দেখে, মতামত দেয়, এটাতেও বেশি বোধহয় আবেগতাড়িত ছিল ওর মাকে নিয়ে, যে এরকম একটা ইম্যাকুলেট কাজ করেছে শুভ্রা, মানে ভাবা যায় না। একটা মানুষ 3 বছর আগে এরকম একটা সুপার ডুপার একটা ব্লকবাস্টার অর্ধাঙ্গিনী উপহার দিয়েছিল 3 বছর আগে, আবার 3 বছর পর সে আজও অর্ধাঙ্গিনী করলো। একটু ভেবে দেখার অবকাশ আছে, কেন মাঝখানে 3 বছর এই চূর্ণিকে আমরা অভিনেত্রী হিসেবে দেখতে পেলাম না? এটা কি ভাবার কারণ নেই? ঠিক। সে যদি তোমাকে এত বড় বিজনেস দেয়, তাহলে সে 3 বছর কোথায় গেল? কারোর প্রয়োজন হলো না? এগুলো খুব ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে। এগুলো তো যা আমাদের মতো পরিবারে আমরা বেশি প্রশ্ন করি না, মাথায় জমা থাকে প্রশ্নগুলো। আর এরকম যখন একটা সাফল্য আসে, তখন একটু মানুষ আবেগতাড়িত হয়। আমিও হয়েছি, উজানও হয়েছে। সাউথ এটা ফলো করে যে যারা সুপারস্টার বা মেগাস্টার, ওখানে মেগাস্টারটা তো কমই চলে, সুপারস্টার ওয়ার্ডটাই সবার আগে শুনি, তারা এটা ফলো করে যে 3 বছর পর পর একটা ছবি বা 1 বছরে একটা ছবি করলো, আবার 2 বছর গ্যাপ। তো বাংলাও কি সেটা ফলো করছে ইদানিং? মানে না, বাংলা পারবে না, বাংলা পারবে না। সেটা ফলো করছে ফাইন্যান্সিয়াল যে প্যারামিটার পারবে না, কিছু বলছি ফাইন্যান্সিয়াল প্যারামিটারে পারবে না। এখানে ওখানে সাউথের হিরো যা টাকা পয়সা পান, স্টারেরা, তারা 10 বছর কাজ না করলেও পারবেন। তাই 3 বছরটা খুব কম সময় ওদের কাছে। আমাদের বছরে 2-3টে ছবি না করলে পরে সংসার চলবে না শিল্পীর। ঘটনাচক্রে আমি কাজ করছি, ঘটনাচক্রে চলছি। চূর্ণি যেরকম একটা সময় পুরো সংসার টেনেছে আমি সিনেমা বানাবো বলে, মানে ও টিভি সিরিয়াল সিনেমা করে, তখনও পুরোপুরি সংসারটা ওই টানতো। আমি বাড়িতে বাড়িতে পাখির ছবি তুলতাম, কোনো কাজ নেই আমার কাছে, কোনো না, গল্পও ভাবতে, গল্প ওইগুলো হয়েছে, সেগুলো করতে। হ্যাঁ সেইটা করতে থেকেছি। কিন্তু ওই সময়টা টেনেছে বোঝাটা। এখন আমি হয়তো ছবি বেশি করছি বলে আমরা পার পেয়ে যাচ্ছি, নইলে অভাবের দিনও আসতে পারতো, আমি বিশ্বাস করি। 3 বছর গ্যাপ। 3 বছর না, 3 বছর গ্যাপ দেওয়ার ডিসিশনের জায়গাতে আমি নেই সেই অর্থে, কারণ আমার কাছে ছবির অফারই আসে না। মানে আমাকে যদি এরকম হতো যে আমি 10টা ছবির অফার পেয়েছি, আমি 2টো করেছি বা একটাও করিনি, তাহলে একটা কথা ছিল। সেরকম কিন্তু ব্যাপারটা নয়, অফারই আসে না। এই 3 বছরে আমার কাছে সর্বসাকুল্যে 2টো বা 3টে অফার এসছে, তার মধ্যে 2টো ছবি মেটেরিয়ালাইজ করেনি। একজন নাম করা ডিরেক্টর, কিন্তু সেটা কিছু আনফর্চুনেট কারণে ওটা মেটেরিয়ালাইজ করেনি। আমি কারোরই নাম নিচ্ছি না। আর আরেকটা ছবি, সেটাও মানে তার ছবিতেও আমার কাজ করার খুব ইচ্ছে। তিনিও আমাকে অফার করেছিলেন, কিন্তু রোলটা আমার অতটা হয়তো পোক্ত মনে হয়নি। তাও আমি করতাম, কিন্তু লজিস্টিক্যাল জায়গা থেকেই আটকে গেল। মানে এতটাই কম অফার ছিল ওদের দিক থেকে, যে সেখানে আমার কোথাও একটা মনে হয়েছে যে হয়তো করাটা যাচ্ছে না আর কি। আমরা বারবার বলি যে কৌশিক গাঙ্গুলি ছবিতেই চূর্ণিদি বারবার করে ফিরে আসে, এই অভিনেত্রী শুধু কৌশিক গাঙ্গুলির। তো তুমিও তো এগুলো শোনো। আমার অভিনেত্রী তো বটেই, আমি পজেস করি এই অভিনেত্রীকে। কারোর যখন প্রয়োজন নেই, আমি বারবার ওর সাথে ছবি করবো, সব ছবি হিট হবে। এখানে বসে তোমায় বলে দিলাম, বারবার করে আমি প্রমাণ করবো যে চূর্ণি গাঙ্গুলিকে ছবিতে নিলে শিবপ্রসাদ আমাকে বলে যে কোনো স্টারের তোমার প্রয়োজন নেই, শি ইজ দেয়ার। আর ওকে কী বলে ডাকে জানো? শিবপ্রসাদ ব্লকবাস্টার বলে ডাকে। সত্যি তাই, মানে চূর্ণিদির মতো আমি মেয়ে। মনে আছে কিরকম সাকসেস হয়েছিল আমি। হ্যাঁ, তাহলে দরকার দৃষ্টিকোণ,
একটু স্মৃতি ঘাটে ঘেঁটে দেখো দৃষ্টিকোণের ওই চরিত্রটার কথা, ওই চরিত্রটা না থাকলে দৃষ্টিকোণ হয় না। তুমি চূর্ণীদিকে যখন কোনো চরিত্রের জন্য ভাবো বা লেখো, কি কি প্রথম তালিকাভুক্ত করো যে চূর্ণী গাঙ্গুলি, তারপরে 1 2 3 4 করে কি কি তুমি লেখো আগে? তুমি কি আমাকে ভেবে লেখো কখনো না। ও কিন্তু আমি যতদূর জানি, যা বুঝেছি, ও গল্পটা দান করায় আগে। আচ্ছা। এবার গল্পের প্রয়োজনে কোন ক্যারেক্টার কেমন হবে সেটা গল্পের প্রয়োজনে হয়। এবার সেই ক্যারেক্টারে হয়তো 4 জন অভিনেত্রী ফিট ইন করতে পারে, আচ্ছা। আমি ওকে নেই। এটা আমি আমাদের মানে সহকর্মী যারা অভিনেত্রী আছেন, যারা ওর সমবয়সী দুরন্ত অভিনেত্রী, তাদেরকে আমি প্রকাশ্যেও বলি যে তোরা 4 জনও যদি সুবের মধ্যে ফিট ইন করিস আমি ওকেই নেব। চূর্ণী গাঙ্গুলি কিন্তু ইন্ডাস্ট্রিতে একদম একজন এক্সেপশনাল মানুষ, যাকে কেউ বা যার ধারে পাশে কেউ আসতে পারে না, নট ইভেন কোনো লেডি সুপারস্টার, বারবি সুপারস্টার, হোয়াট এভার, কি কেউ আসতে পারে না। এত ডিসেন্ট একটা মহিলা, একটা মেয়ে, একটা মা, একটা স্ত্রী, একটা অভিনেত্রী, যাকে কেউ ছুতে পারে না। কি সুইট, ওই বলে দিল। কি করে চূর্ণীদি, এটা আমারও প্রশ্ন। তুমি সব থেকে আলাদা করে নিজেকে কিভাবে রাখো? তুমি কি অন্যরকমভাবে ভাবো, অন্যরকমভাবে সকালটা দেখো? সূর্য তো এক জায়গা থেকে ওঠে, একদিক থেকে ওঠে, কিন্তু তুমি দেখো কিভাবে? ও আর কিছু বলতে পারবে না। না, আমার মনে হয় আমি পাওয়া না পাওয়ার হিসেবটা করি না একদম। এটা আমার মধ্যে নেই জিনিসটা, যে এই ওজনটা করা, যে হাউ মাচ আই এম গেটিং। যেই কারণে যখন আমি শুনি এগুলো কথাগুলো, সত্যি আমি ভাবি যে হ্যাঁ, হয়তো আরও কাজের সুযোগ ফর ইনস্ট্যান্স হতো, বা আমি নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারতাম। কিন্তু আমি নিজেকে নিয়ে এমনি বেশি খুব স্যাটিসফাইড। আমার কাছে পিস অফ মাইন্ডটা ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে আজকে আমি একটা গল্প বলি। আমি যখন বাচ্চা ছিলাম, একদম পাহাড়ের স্কুলে, পাহাড়ে মানুষ হয়েছি আমি, তখন একটা রিলে রেস হতো আমাদের স্পোর্টসে, যে একটা লজেন্স নিয়ে দৌড়ে ফিনিশিং লাইনে পৌঁছতে হবে। যে ফার্স্ট, সে আরও লজেন্স প্রাইজ টাইজ পাবে। তো তখন আমি এইটুকু সাইজ, তো তখন ওরকম জোরে হুইসেল বাজিয়েছে আর সবাই ছুটে ফিনিশিং লাইনে পৌঁছেছে। আমি লাস্টে ছুটতে 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 কিন্তু ফিনিশিং লাইন অব্দি গেছি, ছুটতে ছুটতে গেছি। তো আমাকে টিচার স্পোর্টস টিচারটাকে বললো যে বাবা, সবাই রওনা হলে তুমি রওনা হবে না, যখন হুইসেল বাজে ঠিক তখনই ছুটতে হয়। তা আমি তাকে বলেছিলাম নাকি যে আমি সবাইকে ঠেলে ঠেলে যেতে পারবো না, সবাই যাক তারপরে আমি যাবো। তোমার কাছে সাফল্যের চাবিকাঠিটা কি? মানে নিজের শান্তিটাই শুধুমাত্র? সেটা খুব বড়, শুধুমাত্র না, শান্তিটা তো সব থেকে। রোজ যদি আমি তরপাতে থাকি যে আমার এটা হলো না, ওটা হলো না, সেটা হলো না, আমি তাহলে আমার ঘুম আমি ঘুমোবো কী করে রাত্রিরে? মানে সেটা তো হতে পারে না। আমার কন্টেন্টমেন্ট এটাই যে আমি মানুষ হিসেবে যেন স্বচ্ছ থাকি, ভেতরটা যেন আমার পরিষ্কার থাকে, মনে যেন কোনো নেগেটিভ থটস না থাকে। আর আমি সেলফ মেডিটেশনে খুব বিশ্বাস করি। আমি দিনের শেষে এইটুকু ওজন করে নিই, মেপে নিই, যে আমি আজকের দিনটাতে আমি কি করতে পারলাম, আমি কিসের জন্য আজকের দিনটার জন্য কি আছে আমার জীবনে, যার জন্য আমি খুব গ্রেটফুল। এবং তৃতীয়ত, যে কি জিনিস আছে যেগুলো আমি আরেকটু অন্যরকমভাবে করতে পারতাম, যেটা হয়তো আমার এখন মনে হচ্ছে যে অন সেকেন্ড থটস আমি অন্যভাবে হ্যান্ডেল করতে পারতাম। এবং কিছু দেখেও না। খুবই সিম্পল একটা জীবনের রাস্তা। না, ওর জীবনের বিউটি যদি কিছু থাকে সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। একটা স্বচ্ছ সৎ জীবন থাকলে যেরকম হয়, সেইটা ও বহন করে চলেছে দীর্ঘ বছরের পর বছর ধরে। এবং তার রেডিয়েশনে আমরা অনেক কিছুতেই আমি এবং উজান আমরা শুদ্ধ হয়ে থাকি অনেকটাই, ডেফিনেটলি। না, আরেকটা বোধহয় যেটা আমাকে ভালো রাখে, আমার মন, মানে ভেতরটা আমি ভেতরে শান্তি পাই, সেটা হচ্ছে আমার প্রয়োজনটা খুব কম। মানে খুব কমে আমি খুশি হই। আমার দারুণ কিছু, মানে ধরো প্রচুর খরচ করতে লাগে না আমাকে ভালো রাখতে, আমার নিজেকে ভালো রাখতে। কাজে আমার ওই ব্যাপারটা নিয়ে আমি এটা পেলাম না, ওটা পেলাম না, সেটা পেলাম না, এই ভাবনাগুলো আমার একদম নেই। কিরকম বলতো, আমি একটা বোধহয় 180 টাকার ঘড়ি পরে আছি, সত্যি সত্যি ইটস 180 রুপিস, বাট আই লাভ ইট। কেউ বিশ্বাস করবে না। আমরা একটা বড় বাড়িতে থাকি হয়তো, চূর্ণী ধরো একটা রাত্রির পোশাক কিনবে, সেটা কিনতে চূর্ণী গিয়ে একটা গলিতে নামবে, রঘুনাথ মার্কেট আছে গড়িয়া, সেই গলিতে গেলে ওই স্ট্যান্ডের মধ্যে রিংয়ের মধ্যে সব নাইটি বিক্রি হয় না গোল গোল করে, তার থেকে অনেকক্ষণ ধরে বেছে বেছে দুপুরবেলায় যায় খালি থাকে বলে,
বেছে বেছে কিছু কিনবে, আর ওরাও তখন দেখায় দিদি এসছে বলে দেখালো, ওখান থেকে কিনে নিয়ে চলে এলো। মানে পয়েন্ট হচ্ছে এইরকমই, ও ঘড়ি কিনে বললো কিনো, আমি বললাম দুর্দান্ত ঘড়ি, বলছে এটা 250 টাকা, কি এটা 180 টাকা দাম, ওর কিছু যায় আসে না। আমার মনে হয় না ব্র্যান্ডেড জিনিস আমার লাগে না, মানে আমার সেটা যে ব্যবহার করতেই হবে আমাকে, থাকলো কখনো হয়তো কোনো উপহার পেয়েছি, বা কখনো হয়তো একটা শখ করে কেউ তুমি এটা কেনো, আমি হয়তো কিনলাম, খুব সেটাও লিমিটেড একটা বাজেটের মধ্যে। কিন্তু আমার মনে হয় না যে ব্র্যান্ডেড জিনিস লাগবে আমার, বা আমার প্রচুর জিনিস পেতে হবে, বা অনেক কিছু রকমারি খাবার খেতে হবে, বা বিশাল বড় গাড়ি চড়ে বিশাল বড় বিদেশ যাত্রা করতে হবে। আমার চাহিদাগুলো খুব কম, অল্পটা ছোটোখাটো জিনিসই আমার দারুণ আনন্দ দেয়। সেটা রেডিশন আমাদের উপরে পড়ে, খুব আরাম দেয়, কারণ আমার সারাক্ষণ ওই এটা থাকে না যে আমার কিছুই হলো না, আজকে দিনটা পুরো ওয়েস্ট, কিছুই করতে পারলাম না, কিচ্ছু, এই জিনিসটা হয় না আমার একদম। যেন কী হয় দেখো, এই যে ঘড়িটা পরে আছি আমি, এই ঘড়িটা ধরেই নিচ্ছি একটু দাম হবে ঘড়িটার, এটা কাদের সিটিজেনের ঘড়ি। এই ঘড়িটা একটা কুইজের অনুষ্ঠান হয়েছিল RCGC-তে, তাতে যারা যারা পার্টিসিপেট করেছিল না উইনার, তাতে আমি জিতেছিলাম। এই ঘড়িটা আমাকে দিয়েছিল, সেটা 12-13 বছর হয়ে গেছে, আমি তো এই ঘড়িটা রোজ পড়ি। আমার জুনিয়র যারা, তারা কী বলে, কী ফোন ওগুলো, কী ফোন বলছি, ওই তোমার অ্যাপেল ওয়াচ, ওগুলো পরে টরে, কত দামি দামি ঘড়ি পরে, আমার কখনো মনেই হয় না। আমার একটা দেখতে পারলেই তো হলো। 9 বছরের একটা ক্রেটা আছে আমাদের। অনেকে বলছে যে আজও অর্ধাঙ্গিনী এত হিট, এবং কৌশিক গাঙ্গুলির দিকে তাকালে আমরা ফ্লপ ছবি কোথায় দেখতে পাই? সব হিট। একজন হিট ডিরেক্টর, একজন হিট বাবা, কারণ উজান এত ভালো করে সব কিছু আমাদেরকে উপহার দিচ্ছে, গানগুলো ফ্যান্টাস্টিক লেগেছে। তো চুনিদি, তুমি বলো যে এই যে কৌশিকদার এই যে হিটের তালিকা, লোকটা এত সাদাসিধে, লোকটার পা সবসময় মাটিতে থাকে, সবার সাথে কথা বলে, চেনা অচেনা, এবং হল ভিজিটে গিয়ে আমরা দেখেছি তোমরা যেভাবে হাত জড়িয়ে কথা বলছো, কজন বলে এরকম? সামনে বাউন্সার থেকে অনেকটা উঁচুতে স্টেজে উঠে গিয়ে হাত নাড়িয়ে বেরিয়ে যায় অনেকে। এই যে সিম্পলিসিটি, এই যে মাটিতে পা রেখে চলা, এইটাই কি ওই সাফল্যের জন্য একমাত্র থাকতে পারে বলে মনে হয়? নাকি মানুষের যখন একটু ওপরে মানে ব্র্যান্ডের প্রতি একটু নেশা হয় বা আসক্ত হয়ে যায়, তখনই ওই ফ্লপ ব্যাপারটা চলে আসে জীবনে? হ্যাঁ, সেটার সাথে কোনো লিঙ্ক আছে বলে আমি মনে করি না। কন্টেন্ট ভালো হলে ছবি না, সিম্পলিসিটি তো একটা মানুষের, মানে আজকে একটা পঞ্চায়েত থেকে মফস্বলের গল্প অনেকটা আলাদা। মানুষটা পঞ্চায়েতের গল্প যেভাবে বলে এবং মফস্বলের গল্প যেভাবে বলে, দুটোই এক, এক্স্যাক্টলি। সেটা তো খুবই দরকার। এবং নিজের অতীতটা আমি কোত্থেকে এসেছি সেটা যেন আমরা কখনো না ভুলে যাই, সেটার একটা প্রবণতা হয়ে যায় আমাদের এই গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি। তো মানে জাঁকজমক, এত তার প্যাম্পারিং, অ্যাটেনশন, স্পটলাইট, এগুলো পেয়ে অনেক সময় আমরা আমাদের রুটটা ভুলে যাই। সেই রুটটা কিন্তু মনে রাখাটা খুব প্রয়োজন। আমি কোত্থেকে এসেছি, ও কোত্থেকে এসছে, আমাদের একদম শৈশবে কারা কিভাবে আমাদেরকে কোন জায়গায় পৌঁছেছে, কারা কিভাবে ইন্সপায়ার করেছে, সেগুলো মনে রাখা দরকার। আমি কিভাবে মানুষ হয়েছি সেটা আমার মনে রাখা দরকার। আমি কী ধরনের খাবার খেয়ে বড় হয়েছি সেটাও মনে রাখা দরকার। মানে লিটল থিংস লাইক দিস, সেইটা কিন্তু রাখাটা দরকার, জাস্ট সো দ্যাট ইউ ডোন্ট লুজ ইয়োর ওন আইডেন্টিটি। আইডেন্টিটির মধ্যে রুটটা একটা খুব বড় পার্ট, সেটা হারাতে বসলে মুশকিল। সম্পর্ক কি সত্যি এত কমপ্লিকেটেড, এত কঠিন হয় সমীকরণ সবসময়? মানুষ যা ভাবে সব হয়। তুমি কল্পনাতে অবাস্তব যা ভাববে সেটাও আসলে বাস্তবে সম্ভব হয়। কাজ এটা নিয়ে আর কিছু মানে চিন্তা করার কোনো জায়গাই নেই। কিন্তু একটি ছেলে একটি মেয়ে দেখা হলো, লাভ এট ফার্স্ট সাইট, সুখে শান্তিতে ঘরে থেকে ওরা দারুণভাবে বেঁচে থাকলো সারা জীবন। এইটা যদি আমি ছবি বানাই কেউ দেখবে না। বিয়ের রাত্রিরে জানলা ভেঙে যদি বউ পালিয়ে যায়, সকালে বউ দেখলে উঠে যে নেই, ছবি সুপারহিট হয়ে যায়। তখন কী হলো, লোকে দেখার জন্য সোজা হয়ে বসে চেয়ারে। কাজে শুধু সুখ 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 সবসময় মানুষ দেখতে চায় না। মানুষ নিজের জীবনে সুখ চায়, কিন্তু পয়সা দিয়ে একটু অশান্তি। কিন্তু আমি চাই সেই অশান্তি, ঝামেলা, সমস্যার মধ্যেও যেন একটা জীবন দর্শনের কথা বলা থাকে। তাহলে ওই বিক্রিটার একটা ওই পাঁচলের মতো একটু মধু মিশিয়ে খাইয়ে দেওয়া যায়। আজকের আড্ডা এখানে শেষ করবো। ধন্যবাদ কৌশিকদা এত সুন্দর একটা ছবি দেওয়ার জন্য, উপহার, এবং গানগুলো সেই শুভ্রা চূর্ণী গাঙ্গুলিকে আমরা বারবার দেখতে চাই, এবং অর্ধাঙ্গিনী নিয়ে আরও অনেক গল্প আসুক। নমস্কার। আজকের আড্ডা এখানেই শেষ করবো। কেমন লাগলো আজকের আড্ডা অবশ্যই জানাবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।